তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে প্রথমে টেরিসের জনন। হ্যাঁ, টেরিসের জনন। তাহলে জনন কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অঙ্গজ, একটা হচ্ছে অযৌন এবং যৌন জনন। 3 ধরনের। অঙ্গজ জননটা কিভাবে করে হয়? অঙ্গজ জনন যেটা হয় সেটা হচ্ছে আমরা যে দেখছিলাম তাদের ক্ষেত্রে কাণ্ড থাকে, ঠিক না? এরকম পাতা থাকে। ওকে, পাতা থাকে। এই কাণ্ড যেটা, কাণ্ডটাকে আমরা কি নাম বলছিলাম? রাইজম বলছিলাম। এই রাইজম থেকে আবার কিছু শাখা প্রশাখা বের হতে থাকে, মানে কচি শাখা আর কি। কেমন? শাখার কচি অংশ। ওই যে অনেকটা আমরা যেমন আদা দেখতে পাই, আদা আদা এরকম ব্রাঞ্চ না, শাখা প্রশাখা বের হয় না? আচ্ছা, এই যে তার প্রধান অংশটা অথবা পুরনো অংশটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুরনো অংশটা অর্থাৎ যেটা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক যে অংশটা সে যে নষ্ট হয়ে যায়, তাহলে এই যে শাখা প্রশাখা অংশগুলা থেকে এখান থেকে কেমন এখান থেকে নতুন করে কি তৈরি হবে? টেরিস তৈরি হবে। তাহলে এটা হচ্ছে তাদের অঙ্গজ জনন পদ্ধতি। কেমন? হ্যাঁ, পুরানো না, ওই আংশিক মারা গেছে, কেমন এই খণ্ডিত আলাদা অংশটা, আর পুরোটা মারা গেলে তো গাছই মারা গেল। হ্যাঁ, ঝরে যাবে এগুলো শাখা, এগুলো হ্যাঁ এগুলো আলাদা হয়ে গেছে না তখন। এগুলো যখন মারা গেছে এই অংশটা সজীব রয়ে গেছে, তাহলে এটা ছিঁড়ে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ওই অংশ থেকে নতুন করে চারা উৎপন্ন হবে। তাহলে কি বললাম? তাদের রাইজোমের অংশবিশেষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার অপরিণত অপ্রাপ্তবয়স্ক নবীন শাখাগুলো থেকে কি উৎপন্ন হবে? নতুন করে মূল কাণ্ড তৈরি করে নতুন টেরিস উৎপন্ন করবে। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তাদের অঙ্গজ জনন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে তাদের অযৌন জনন। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে অযৌন এবং যৌন জনন, এই দুটো ইম্পর্টেন্ট। তাহলে অযৌন জনন কাদেরকে বলি? অযৌন জনন বললে আমরা কার কথা বলবো? স্পোরের কথা বলবো, তাই না? তাহলে এখানে কি উৎপন্ন হবে? স্পোর উৎপন্ন হবে। এখানে স্পোর উৎপন্ন হবে। এখন স্পোর কিভাবে উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হওয়ার জন্য আমরা গতদিন বলছিলাম তাদের পাতা নিচের দিকে একটু ভাঁজ করা থাকে, তাই না? নিচের দিকে ভাঁজ করা থাকে। তাহলে এই অংশটা এটা হচ্ছে তার মধ্যরেখা, তাই না? এটা তার মধ্যরেখা বা মধ্যশিরা। এই এটা পেছনের দিকে এরকম এরকম করে ফোল্ড করা থাকে পাতার নিচের তলে। ওকে, এটাকে যদি আমরা কাটি, এরকম করে কাটলে আমরা কিরকম দেখতে পাবো? আমরা দেখতে পাবো হচ্ছে এরকম। এই খাঁজটা কিসের খাঁজ? মধ্যশিরার খাঁজ। এই মধ্যশিরার খাঁজ। আর আমরা এটাও কোন অংশ? এটা উপরের অংশ, তলের পাতার উপরের অংশ। তাহলে আমরা বলছিলাম কি নিচের অংশটা এরকম করে ভাঁজ করা থাকে, তাই না? এরকম করে ভাঁজ করা থাকে। এরকম ভাঁজ করা থাকে। তাহলে এটা হচ্ছে তার উপরের তল, পাতাটার উপরের তল, ফ্রন্টের উপরের তল, আর এটা হচ্ছে নিচের তল। বুঝতে পারছি? তাহলে কিনারাটা কি করা থাকে? এরকম ভাঁজ করা থাকে। কেমন? এই ভাঁজকৃত অংশের মধ্যে এই ভাঁজকৃত অংশের মধ্যে এখানে কিছু কোষ থাকে পাতার মধ্যে। কেমন? এখানে কিছু কোষ থাকে। এই কোষ থেকে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়া কি আমরা জানি? একটা থলি বা গঠন যার মধ্যে স্পোর উৎপন্ন হয়। কেমন? তাহলে এই যে এই কোষ থেকে কি উৎপন্ন হবে? স্পোরাঞ্জিয়া উৎপন্ন হবে। কেমন? এখান থেকে উৎপন্ন হয়েছে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে পাতার যে কোষ থেকে বা যে অংশ থেকে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় সেই অংশকে আমরা কি বলি? অমরা বলি। ঠিক আছে? আর যেটা উৎপন্ন হলো এগুলোর নাম কি? স্পোরাঞ্জিয়া। তাহলে এই স্পোরাঞ্জিয়া গুলা
একটা করে থাকে নাকি এক গুচ্ছ গুচ্ছ করে থাকে? এক গুচ্ছ করে থাকে না, এক গ্রুপ গ্রুপ করে থাকে। পাতাটা তো লম্বা, তাহলে পেছনে পাতার নিচে গ্রুপ 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 করে থাকে, দলা দলা, হ্যাঁ, এক গ্রুপ করে থাকে, 3টা 4টা 5টা এরকম করে গ্রুপ গ্রুপ করে থাকে। এরকম অনেকগুলো স্পোরাঞ্জিয়ার মিলে যে একটা গ্রুপ তৈরি করে, একটা গুচ্ছ তৈরি করে, এই গুচ্ছটাকে আমরা বলি সোরাস। ওকে, তাহলে সোরাস কি? অনেকগুলো স্পোরাঞ্জিয়া মিলে। কেন স্পোরাঞ্জিয়া বলতেছি? কোন কোন ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম থাকে। তাহলে স্পোরাঞ্জিয়া এবং স্পোরাঞ্জিয়াম দুইটার মধ্যে পার্থক্য কি? সিঙ্গুলার প্লুরাল। নামের শেষে আম থাকলে সিঙ্গুলার, নামের শেষে আস থাকলে সিঙ্গুলার, তাই না? তাহলে স্পোরাঞ্জিয়া মানে হচ্ছে অনেকগুলা, তাই না? তাহলে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াকে আমরা একত্রে কি বলি? সোরাস বলি, ঠিক আছে? আর স্পোরাঞ্জিয়াগুলো যেইখান থেকে উৎপন্ন হয়, যে কোষের থেকে উৎপন্ন হয়, যে জায়গা থেকে উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি? অমরা বলি। অমরা। এই যে এখানে কিছু কোষ আছে না, যে কোষ থেকে স্পোরাঞ্জিয়াগুলো উৎপন্ন হয়েছে, এগুলাকে আমরা অমরা বলি। এখন এই যে সোরাসটা, এই সোরাসটা দেখো তো, এই যে এর প্রলম্বিত অংশ, এটা এটা কিসের মতো কাজ করতেছে? অনেকটা এটা ঢাকনার মতো কাজ করতেছে না? তাদেরকে ঢেকে রাখছে, তাদেরকে ঢেকে রাখছে, এরকম একটা ঢাকনার মতন এই সোরাসগুলোকে ঢেকে রাখে। তাহলে পাতার নিম্নতলে যে সোরাসকে ঢাকনার মতন ঢেকে রাখে যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। কি নাম বললাম? ফলস ইন্ডোসিয়াম। ফলস ইন্ডোসিয়াম, ঠিক আছে? ফলস ইন্ডোসিয়াম। তোমরা দেখবে অনেক সময় আমাদের সিলিং, এই যে উপরের ছাদ, ফলস সিলিং দেয়, ফলস ঢাকনা দেয়, ঠিক না? তাহলে এটাও একটা মনে করো ওই রকম, তাকে আবৃত করে রাখার জন্য ঢাকনা তৈরি করছে, ফলস ইন্ডোসিয়াম বলতেছে আমরা, হ্যাঁ, ফলস ইন্ডোসিয়াম। তাহলে ফলস ইন্ডোসিয়ামের কাজ কি? সোরাসকে বা স্পোরাঞ্জিয়াকে ঢেকে রাখা। কেমন? ঢেকে রাখা। এখন সব পাতাতে কি স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়? সব পাতায় স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় না। এখানে ধরো আমরা 3টা পাতা আঁকছি, 3টা পাতাতে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হবে না। কেমন? কোন পাতাতে উৎপন্ন হবে? যেগুলো পূর্ণাঙ্গ পরিণত পাতা, সেখানে উৎপন্ন হবে। কচি অপরিণত পাতায় স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় না। তাহলে যেই পাতায় স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়, সে পাতাকে আমরা বলি কি? স্পোরোফিল। তাহলে স্পোরোফিল কি জিনিস? স্পোরোফিল হচ্ছে যে পাতায় কি উৎপন্ন হয়? স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়, সোরাস উৎপন্ন হয়। মানে স্পোরোফিল মানে স্পোর দিয়ে ফিল করা, মানে স্পোর দ্বারা পূর্ণ করা, এমন পাতাকে আমরা কি বলতেছি? স্পোরোফিল বলতেছি। কেমন? স্পোর দ্বারা পূর্ণ মানে আমরা নিজেদের মতো করে বুঝে নিচ্ছি আর কি, হ্যাঁ, স্পোর দ্বারা পূর্ণ, স্পোর দ্বারা ফিল করে রাখছে। কেমন? এটাকে আমরা বলতেছি স্পোরোফিল। তাহলে যে পাতায় স্পোর উৎপন্ন হয়, যে পাতায় স্পোর ধারণ করে, যে পাতায় স্পোর থাকে, এমন ধরনের পাতাকে আমরা বলবো স্পোরোফিল। এমন ধরনের পাতাকে আমরা বলবো স্পোরোফিল। বুঝতে পারছি ব্যাপারটা? এখন আমরা দেখবো হচ্ছে একটা একটা স্পোরাঞ্জিয়ার গঠন, একটা স্পোরাঞ্জিয়ার গঠন কেমন ধরনের হতে পারে। কেমন? এই যে যে স্পোরাঞ্জিয়ার এখানে দেখতে পাচ্ছি না, স্পোরাঞ্জিয়া দেখতে পাচ্ছি না, এই স্পোরাঞ্জিয়াটা কেমন ধরনের হবে? স্পোরাঞ্জিয়াটা হবে হচ্ছে তার বৃন্ত থাকে, বৃন্ত, বৃন্ত। কেমন? বৃন্তের উপরে একটা এরকম একটা রসগোল্লা থাকে, রসগোল্লাটা হচ্ছে ক্যাপসুল বলা হয়। কেমন? এটাকে আমরা বলতেছি ক্যাপসুল, এটাকে আমরা বলতেছি কি? ক্যাপসুল। তাহলে কয়টা অংশ থাকে স্পোরাঞ্জিয়াতে? স্পোরাঞ্জিয়াতে থাকে হচ্ছে একটা ক্যাপসুল থাকে, আর একটা থাকে হচ্ছে বৃন্ত। কেমন? বৃন্ত। যেমন একটা ফুল, একটা বৃন্তের উপর একটা ফুল ফুটে থাকে। কেমন? এই যে এটা বৃন্ত,
এটার উপরে একটা ক্যাপসুল অবস্থান করতেছে। তাহলে একটা স্পোরাঞ্জিয়া কয়টা অংশ নিয়ে তৈরি? দুটা অংশ দিয়ে তৈরি। কেমন? দুইটা অংশ দিয়ে তৈরি। একটা হচ্ছে কি বললাম, বৃন্ত এবং ক্যাপসুল। ঠিক আছে, আচ্ছা। এখন ক্যাপসুলের ক্ষেত্রে আবার কিছু বিশেষ গঠন দেখা যায়। ক্যাপসুলের ক্ষেত্রে কিছু বিশেষ গঠন দেখা যায়। কি কি গঠন দেখা যায়? একটা হচ্ছে তার এই অংশের মধ্যে এখানে এরকম কোষের একটা সারি দেখা যায়। কেমন? এই অংশটাকে আমরা বলতেছি কি? অ্যানুলাস। এটাকে আমরা বলতেছি অ্যানুলাস। কেমন? এটাকে আমরা বলছি অ্যানুলাস। তাহলে অ্যানুলাস কি? অ্যানুলাস হচ্ছে ক্যাপসুলের একটা প্রাচীর। ক্যাপসুলের প্রাচীর। এই প্রাচীর কাইটিন থাকে। এই প্রাচীরে কি থাকে? কাইটিন থাকে। তাহলে কাইটিন নির্মিত এই কোষগুলা, কেমন? তাহলে কাইটিন নির্মিত কোষ যেগুলো ক্যাপসুলের প্রাচীর তৈরি করছে, এবং এরা পানিগ্রাহী। পানিগ্রাহী মানে কি? পানি গ্রহণ করে, পানি শোষণ করে। কেমন? পানিগ্রাহী। ওকে, আচ্ছা। তাহলে অ্যানুলাস দেখলাম। এখন অ্যানুলাসের ঠিক বিপরীত দিকে এই অংশটা আমরা ফাঁকা রাখছি না? আবার এই অংশটা ফাঁকা রাখছি। এই ফাঁকা অংশের মধ্যে কিছু আড়াআড়ি কোষ থাকে। কেমন? কিছু আড়াআড়ি, এরকম আড়াআড়ি কোষ থাকে। তাহলে এই গঠনটা অন্য প্রাচীরের থেকে একটু ডিফারেন্ট না? অ্যানুলাস অংশের চেয়ে একটু ডিফারেন্ট না? এই অংশটা এই অংশের চেয়ে একটু ডিফারেন্ট, তাই না? আচ্ছা, এই অংশটার নাম হচ্ছে স্টোমিয়াম। স্টোমিয়াম। তাহলে স্টোমিয়াম এই শব্দটা কার সাথে একটু মিলে লাগে? স্টোমার সাথে মিলে, তাই না? তাহলে স্টোমা মানে কি? স্টোমাটা মানে পত্ররন্ধ্র। হ্যাঁ না, স্টোমা মানে আমরা কি বুঝাইছিলাম? সাইক্লোস্টোমা পড়ছি, তারপরে স্টোমা পড়ছি, মুখ। স্টোমা মানে হচ্ছে, হ্যাঁ, স্টোমা মানে হচ্ছে মুখ, ছিদ্র, রন্ধ্র, তাই না? হ্যাঁ না, পত্ররন্ধ্র তো পাতার ক্ষেত্রে, স্টোমাটা তখন সেটা। কেমন? তাহলে স্টোমা মানে হচ্ছে কি? মুখ, রন্ধ্র, ছিদ্র, এরকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো পত্ররন্ধ্র আমরা হিসাব করবো না, এটা তো পাতার মধ্যে না, ঠিক না? তাহলে রন্ধ্র হিসাব করতেছি। ঠিক আছে, পাতায় থাকলে সেটা পত্ররন্ধ্র। কেমন? পাতায় থাকলে সেটা পত্ররন্ধ্র। তাহলে স্টোমা মানে হচ্ছে রন্ধ্র, মুখ, ছিদ্র। তাহলে এইখানে স্টোমিয়ামের কাজ হচ্ছে এখানে মুখ তৈরি করা, ছিদ্র তৈরি করা। এইখানের ভিতরে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। এই উৎপাদিত স্পোরগুলা এই স্টোমিয়াম অংশ দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই অংশটার মধ্যে মুখ তৈরি হয়, স্পোর বের হয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়। এটাকে আমরা বলতেছি কি? স্টোমিয়াম। ঠিক আছে, এটাকে আমরা বলছি স্টোমিয়াম। তাহলে এই স্টোমিয়ামটা প্রধান কাজ কি? স্পোর নির্গমন করতে সহযোগিতা করে। স্পোর নির্গমন করতে সহযোগিতা করে। এরপর হচ্ছে বৃন্ত। তাহলে বৃন্ত, গোড়ালির দিকে একটা বৃন্ত থাকে, এটা আমরা বলছি। তাহলে অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত, এটা মিলে সম্পূর্ণ স্পোরাঞ্জিয়ামটা তৈরি করছে, তাই না? এটা নিয়ে সম্পূর্ণ স্পোরাঞ্জিয়ামটা তৈরি করছে। এখন এই ক্যাপসুলের ভিতরে কি থাকে? ক্যাপসুলের ভিতরে যেহেতু স্পোর উৎপন্ন হবে, তাহলে কিভাবে স্পোর উৎপন্ন হবে? তাহলে একটু দেখি। প্রথমে এখানে কিছু কোষ থাকে, কিছু কোষ থাকে। এই কোষগুলা থেকে স্পোর তৈরি হবে। কেমন? তাহলে এই যে ক্যাপসুলের ভিতরে যে কোষগুলা থাকে, এই কোষগুলাকে আমরা বলি স্পোরোজেনাস কোষ। কি বললাম? স্পোরোজেনাস কোষ বা টিস্যু। ঠিক আছে, স্পোরোজেনাস কোষ বা স্পোরোজেনাস টিস্যু। কেমন? আচ্ছা, এখন দেখো স্পোরোজেনাস, তাহলে জেনাস শব্দ অর্থ কি? উৎপন্ন হওয়া, জেনেসিস হওয়া, ঠিক না? আচ্ছা,
তাহলে কি জেনেসিস হওয়ার জন্য টিস্যু, এটা স্পোর তৈরি হওয়ার জন্য টিস্যু, তাহলে স্পোরোজেনাস, তাহলে স্পোর উৎপন্ন হওয়ার টিস্যু। তাহলে প্রথমে যে কোষগুলো এখানে থাকবে এগুলাই হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। এই টিস্যুগুলা থেকে বা এই কোষের গুচ্ছ থেকে কি উৎপন্ন হবে, স্পোর উৎপন্ন হবে। এখন এই স্পোরোজেনাস টিস্যুগুলো বিভাজিত হবে। কেমন? স্পোরোজেনাস টিস্যুগুলো বিভাজিত হবে। কেমন ধরনের বিভাজন হবে? মাইটোসিস হবে নাকি মিওসিস হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে মাইটোসিস হবে, কেউ মিওসিস বলতেছে। এখন কেন মাইটোসিস হবে আমরা আসতেছি। একটু দেখো, এই যে উদ্ভিদটা আমরা এখানে দেখছি, এই উদ্ভিদটা কোন উদ্ভিদ ছিল? স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড, গুড। তাহলে এটা ডিপ্লয়েড। তাহলে এর পাতা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। এখানে যে কি উৎপন্ন হইলো? স্পোরঞ্জি উৎপন্ন হইলো, ক্যাপসুল। এখানে স্পোরোজেনাস টিস্যু, সেটাও ডিপ্লয়েড। ঠিক আছে? আচ্ছা, এই স্পোরোজেনাস টিস্যুগুলো বিভাজন হয়ে কি উৎপন্ন করবে? স্পোর মাতৃকোষ তৈরি করবে। স্পোর মাতৃকোষ। ওকে, তার মানে স্পোর মাতৃকোষ মানে কি? স্পোর, তাহলে মাতৃ মানে কি? মাতা, মা যে জন্ম দেয়। কাকে জন্ম দিবে? স্পোরকে জন্ম দিবে, তাই না? তাহলে স্পোর মাতৃকোষ। ওকে, তাহলে স্পোর মাতৃকোষ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তো তোমরা যখন, হ্যাঁ ডিপ্লয়েড। হ্যাঁ, তোমরা যে মিওসিস করার সময় মিওসিস কোন কোষে হয়? জনন মাতৃকোষে হয়। ঠিক আছে? তাহলে মাতৃকোষ মানেও তাহলে তার মধ্যে মিওসিস হবে, তাহলে সে আগে কি থাকবে? ডিপ্লয়েড থাকবে। সে ডিপ্লয়েড থাকবে, সে ডিপ্লয়েড। তাহলে এই স্পোর মাতৃকোষ থেকে কি হবে? মিওসিস হবে। মিওসিস হয়ে কি উৎপন্ন হবে? স্পোর উৎপন্ন হবে। ওকে, তাহলে মিওসিস। তাহলে এখানে মিওসিস, তাহলে প্রথম মিওসিস আমরা কোথায় দেখতে পেলাম? স্পোর মাতৃকোষে গিয়ে মিওসিস দেখতে পেলাম। এখন দেখো, সাধারণত স্পোর মাতৃকোষ থাকে হচ্ছে কতটি? 16টি। 16টি। তাহলে একটা কোষ মিওসিস হয়ে কয়টা কোষ তৈরি করে? 4টা কোষ তৈরি করে। তাহলে স্পোর মাতৃকোষ যদি 16টা হয়, তাহলে স্পোর কয়টা উৎপন্ন হবে? 64টা। জিনিসটা বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে স্পোর মাতৃকোষ থাকে হচ্ছে 16টি, মিওসিসের ফলে কয়টা হয়ে যাবে? 64টা স্পোর হয়ে যাবে। এখন স্পোর হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড, গুড। স্পোর হ্যাপ্লয়েড হয়ে গেছে। ঠিক আছে? স্পোর হ্যাপ্লয়েড হয়ে গেছে। তাহলে আমরা হ্যাপ্লয়েড পেয়ে গেছি। জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, এখন স্পোর মাতৃকোষ 16টা, প্রত্যেকটা কোষ মিওসিসের মাধ্যমে কয়টা করে তৈরি করে? 4টা। 4 16 64টা স্পোর তৈরি করে। তাহলে এখন দেখো, তাহলে এই স্পোর গুলো কোথায়? এখানে। আগে যে পরিমাণ কোষ ছিল, এখানে কোষের পরিমাণ বেশি হয়ে গেছে না? ভিতরে একটা চাপ তৈরি হয়েছে না? আচ্ছা, একই সাথে এরা পানিগ্রাহী বলছিলাম, কারা? অ্যানোলাস পানিগ্রাহী বলছিলাম। এখন পানি কমে গেছে, তাহলে আস্তে আস্তে পানি শুকাইতে থাকবে না? যার পানি দরকার সে তো পানি চাইবে না, পানি না পেলে কি হবে? শুকাই যাবে, ঠিক না? পানি নাই, এখন শুকাই যাচ্ছে। এখন যদি পানি না থাকে, শুকিয়ে যায়, তাহলে কি হবে? এই অংশটা এরকম আছে, এটা আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করবে না? এটা টান দিতে শুরু করবে না? টানতে শুরু করবে। তাহলে এটা যদি টানতে শুরু করে, এইভাবে করে টানবে না? তাহলে এভাবে করে টান দিলে এই অংশটা ছিঁড়ে যাবে না? এরকম করে আছে, শুকাই যাওয়ার কারণে এটা, মানে এটা সংকুচিত হচ্ছে। তাহলে এটা সংকুচনের কারণে এটা খুলে যাবে। বুঝা যাচ্ছে না? সংকুচনের কারণে এটা খুলে যাবে। এটা সংকুচনের কারণে, এটা সংকুচনের দিক কোন দিকে হবে? হ্যাঁ, এই দিকে হবে না? সংকুচনের দিক কোন দিকে হবে? এদিকে হবে না? হ্যাঁ, তাহলে যদি খুলে যায়, তাহলে এই যে দেখো, এও খুলে গেছে। ওকে, এটা খুলে যাবে। তাহলে খুলে গেলে স্টোমিয়াম অংশ কি হয়ে যাবে? ফেটে যাবে, টান লাগার কারণে ফেটে যাবে। ওকে, তাহলে শুষ্ক হয়ে যাওয়ার কারণে, কে শুষ্ক হয়ে গেছে? অ্যানোলাসের কোষগুলো। ফলে এখানে একটা টান তৈরি হবে উপরের দিকে। কেমন? টান তৈরি হবে। এই টানের কারণে কে ফেটে যাবে? স্টোমিয়ামের কোষগুলো ফেটে যাবে। তাহলে ফেটে গেলে এই স্পোরগুলা বাইরে মুক্ত হয়ে যাবে না? স্পোরগুলা বাইরে মুক্ত হয়ে যাবে।
স্পোরগুলো বাইরে অবমুক্ত হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতেছি কি স্পোরের বিস্মরণ, স্পোরের বিস্মরণ। তাহলে স্পোর বের হয়ে যাওয়া সেটাকে আমরা কি বলতেছি স্পোরের বিস্মরণ, নিঃসরণ হোয়াটএভার, ঠিক আছে। স্পোর বের হয়ে গেছে, ওকে, স্পোর বের হয়ে গেছে। এখন যে স্পোরগুলা বের হয়ে গেছে সেগুলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। এখন এই হ্যাপ্লয়েড স্পোরগুলা কি তৈরি করবে? অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হয়ে সে গ্যামেটোফাইটিক উদ্ভিদ তৈরি করবে। কেমন? গ্যামেটোফাইটিক উদ্ভিদ তৈরি করবে। এই যে স্পোর অঙ্কুরিত হয়ে অর্থাৎ অঙ্কুরিত হওয়া মানে কি সে বিভাজিত হতে থাকবে, তাই না? সে বিভাজিত হবে। কেমন বিভাজন হবে এর? মাইটোসিস বিভাজন হবে, মাইটোসিস বিভাজন হবে। সে তার মাইটোসিস বিভাজনের ফলে এরকম একটা গঠন তৈরি করবে। কেমন? কিরকম? হৃৎপিণ্ডের মতন, তাই না? হৃৎপিণ্ডের মতন। এবং সে কেমন হবে? সবুজ হবে, সবুজ। তাহলে সবুজ মানে কি? সে সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে সে সালোক সংশ্লেষণ করতে পারলে আর কাউকে লাগবে? কাউকে লাগবে না, এর কারোর উপর ডিপেন্ডেন্ট না। তাহলে টেরিসের ক্ষেত্রে যে গ্যামেটোফাইটিক উদ্ভিদ উৎপন্ন হয় সেই গ্যামেটোফাইটিক উদ্ভিদটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বাধীন। কেমন? সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বাধীন। তাহলে গ্যামেটোফাইটিক উদ্ভিদ সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বাধীন এবং সম্পূর্ণ আলাদাভাবে উৎপন্ন হয়। স্পোরোফাইটিক উদ্ভিদ দেখতে একরকম, গ্যামেটোফাইটিক উদ্ভিদ দেখতে আরেক রকম। এরকম দুইটা আলাদা গঠনের উদ্ভিদ আমরা অন্য কোনো উদ্ভিদ শ্রেণীতে, উদ্ভিদ বিভাগে আমরা পাই নাই। শৈবাল ছত্রাকে পাই নাই, ব্রায়োফাইটাতে পাই নাই, ইভেন আমরা কোথায় পাবো না? নগ্নবীজ আবৃতবীজে পাবো না। তাহলে একমাত্র এখানে আমরা দুইটা আলাদা দেহ পাচ্ছি, গ্যামেটোফাইটিক উদ্ভিদ একটা, স্পোরোফাইটিক উদ্ভিদ আরেকটা, সম্পূর্ণ ডিফারেন্ট। কেমন? তাহলে এই স্পোরটা অঙ্কুরিত হবে। কোথায় অঙ্কুরিত হবে? মাটির মধ্যে অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হয়ে এরকম একটা হৃৎপিণ্ডাকার একটা গঠন তৈরি করবে। কেমন? এই হৃৎপিণ্ডাকার গঠনের মধ্যে, এই হৃৎপিণ্ডাকার গঠনটাকে এই গ্যামেটোফাইটিক উদ্ভিদে একটা নাম আছে, এটাকে বলা হয় প্রোথ্যালাস। প্রোথ্যালাস। তাহলে প্রোথ্যালাস উৎপন্ন করছে কে? প্রোথ্যালাস উৎপন্ন করছে স্পোর অঙ্কুরিত হয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে যে হৃৎপিণ্ডাকার একটা দেহের সৃষ্টি করে তাকে আমরা প্রোথ্যালাস বলতেছি। অর্থাৎ গ্যামেটোফাইটিক উদ্ভিদকে আমরা কি বলি? প্রোথ্যালাস বলি। এই গ্যামেটোফাইটিক উদ্ভিদটাকে আমরা প্রোথ্যালাস বলতেছি। তাহলে টেরিসের গ্যামেটোফাইটিক উদ্ভিদটাকেই আমরা কি বলতেছি? প্রোথ্যালাস বলতেছি। কেমন? প্রোথ্যালাস বলতেছি। এই প্রোথ্যালাসের উপরের দিকে দেখো একটা খাঁজ আছে, তাই না? তাহলে অগ্রভাগ, তাহলে অগ্রভাগে একটা খাঁজ আছে, এটাকে আমরা কি নাম দিব? এটার নাম হচ্ছে অগ্রস্থ খাঁজ। অগ্রস্থ খাঁজ, ওকে। এখন এটার দুইটা তল আছে না? এটা দুইটা তল আছে না? উপরের তল, নিচের তল, উপরের তল, নিচের তল। তাহলে পৃষ্ঠীয় অঙ্কীয়, পৃষ্ঠীয় অঙ্কীয়। তাহলে আমরা এখন অঙ্কীয়টা দেখতেছি, এটাকে, এটা এরকম ছিল, এটাকে আমি উল্টাই দিয়ে ফেলছি এরকম। কেমন? এটার অঙ্কীয় তলটা দেখতেছি। কেমন? তাহলে অঙ্কীয় তলে তার নিচের দিকে অনেকগুলা এরকম রাইজয়েড থাকে। বুঝতে পারছি? তার অঙ্কীয় তলে কি থাকে? অনেকগুলা রাইজয়েড থাকে। কেমন? তাহলে অঙ্কীয় তলে কোন অংশে? উপর অংশে না নিচের অংশে? নিচের অংশে। তাহলে নিম্নাংশে কি থাকে? অনেকগুলা রাইজয়েড থাকে। ওকে, নিম্নাংশে অনেকগুলো রাইজয়েড থাকে। এই নিম্নাংশের মধ্যে অনেকগুলো রাইজয়েড থাকে। কেমন? এই রাইজয়েড গুলার ফাঁকে ফাঁকে সে কি তৈরি করবে? এখন গ্যামেটোফাইট যেহেতু, সেহেতু কি উৎপন্ন করবে? সে গ্যামেট তৈরি করবে, তাই না? তাহলে গ্যামেট তৈরি হওয়ার জন্য কি লাগবে? তার আগে জননাঙ্গ লাগবে। তার জননাঙ্গ লাগবে না? এখন এই গ্যামেটোফাইটিক উদ্ভিদের মধ্যে কি উৎপন্ন করবে? জননাঙ্গ তৈরি করবে, জননাঙ্গ তৈরি করবে। তাহলে তাদের জননাঙ্গের নাম কি? পুং জননাঙ্গের নাম কি? অ্যান্থেরিডিয়াম। আর এর নাম কি? ইসি জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। ওকে, আচ্ছা। তাহলে এই অংশের মধ্যে এই রাইজয়েড গুলোর ফাঁকে ফাঁকে সেখানে কি তৈরি করবে? অ্যান্থেরিডিয়াম উৎপন্ন করবে।
ওকে, রাইজোয়েড গুলার ফাঁকে ফাঁকে কি উৎপন্ন করছে? অ্যান্থেরিডিয়াম উৎপন্ন করছে। এগুলো হচ্ছে অ্যান্থেরিডিয়াম। রাইজোয়েড গুলার ফাঁকে ফাঁকে কি থাকে? অ্যান্থেরিডিয়াম থাকে। কি রে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ধরো এটা একটা গ্যামেটোফাইটিক উদ্ভিদ, এটার অঙ্কীয় দিক কোনটা? নিচেরটা, ঠিক না? তাহলে মূল তো নিচের দিকেই থাকবে, এই অংশটা মাতৃ সংস্পর্শে আছে। তাহলে এখান থেকে নিচের অংশে, এটার উপর অংশ, এটা নিচের অংশ, এই নিচের অংশ থেকে রাইজয়েড তৈরি করছে। ওকে, এবং এই রাইজয়েড গুলো ফাঁকে ফাঁকে কি থাকে? অ্যান্থেরিডিয়াম থাকে। এবং এই যে অগ্রস্থ খাঁজ আমরা দেখতে পাচ্ছি না, এই অগ্রস্থ খাঁজের চারপাশে এরকম করে ফ্লাক্স আকৃতির গঠন দেখা যায়। ফ্লাক্স আকৃতির গঠন দেখা যায়। তাহলে অগ্রস্থ খাঁজের চারদিকে, এখন আমরা যে ছবিতে আঁকতেছি, এটা মূল বিষয়টা হচ্ছে কিরকম জানো? এটা এরকম অঙ্কীয় দিক, তো এটার গায়ে এরকম গেথে গেথে থাকে, এরকম গেথে গেথে থাকে। কথা বুঝতে পারছি? এরকম গেথে গেথে থাকে। কে গেথে থাকে? আর্কিগোনিয়াম গুলো গেথে গেথে থাকে। তাহলে এগুলো হচ্ছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম গুলো গেথে গেথে থাকে, থ্যালাসের গায়ে গেথে থাকে। এবং কতটুকু গেথে থাকে বলো? কোনো প্রশ্ন আছে? কতটুকু গেথে থাকে? তাহলে আর্কিগোনিয়াম স্ট্রাকচারটা একটু দেখি। আর্কিগোনিয়াম স্ট্রাকচারটা হচ্ছে এরকম ফ্লাক্সের মতন গঠন। কেমন? এই ফ্লাক্সের এই স্ফীত অংশটা থ্যালাসের মধ্যে গেঁথে থাকে, আর উপরে যে অংশটা এটাকে আমরা বলি গ্রীবা। গ্রীবা মানে কি? ঘাড়, নেক, ঠিক না? এই অংশটা উপরে থাকে। আর্কিগোনিয়ামের স্ফীত অংশটা থ্যালাসের ভেতর গেঁথে থাকে, আর গ্রীবা অংশটা উপরে থাকে। কেমন? একটু আগে দেখাইছিলাম এরকম করে, ধরো এই ডাকনাটা হচ্ছে তার স্ফীত অংশ, এই গেঁথে আছে, এই গ্রীবা অংশের উপরে আছে। ওকে, গ্রীবা অংশের উপরে আছে। বুঝতে পারছি? তাহলে দেখো এটার বিভিন্ন গঠন আমরা অলরেডি আলোচনা করছি। তাহলে গ্যামেটোফাইটিক উদ্ভিদ তার কাছ থেকে উৎপন্ন হয়েছে? স্পোর থেকে উৎপন্ন হয়েছে, ঠিক না? তাহলে এই স্পোরকে বলা হয় গ্যামেটোফাইটের প্রথম কোষ। আমার কথাটা বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে? একটা থেকে একটা স্পোর বিভাজিত হয়ে একটা গ্যামেটোফাইটিক উদ্ভিদ তৈরি করছে। তাহলে এখান থেকে কয়টা গ্যামেটোফাইটিক উদ্ভিদ তৈরি হয়েছে? 64টা। কেমন? তাহলে একটা কোষ বিভাজিত হয়ে একটা গ্যামেটোফাইটিক দেহ তৈরি করছে, ঠিক না? তোর জন্ম কয়টা কোষ থেকে? একটা না? একটা জাইগোট থেকেই তো, জাইগোট থেকে এত মানুষ হয়ে গেছে, এটা একটা কোষ থেকে এত বড় একটা কি হয়ে গেছে? হ্যাঁ, গ্যামেটোফাইটিক উদ্ভিদ হয়ে গেছে। এখন এই যে এই কোষটা দিয়েই তো গ্যামেটোফাইটিক উদ্ভিদ সৃষ্টি, তাই না? এই জন্য এটার প্রথম কোষ কোনটা? স্পোর। এই জন্য বলা হয় স্পোর হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে? স্পোর কি? গ্যামেটোফাইটের প্রথম কোষ, কারণ এটাই বিভাজিত গ্যামেটোফাইট তৈরি করছে। কথা বুঝতে পারছি? তাহলে স্পোর হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই স্পোর কোত্থেকে তৈরি হয়েছে? স্পোরোফাইট উদ্ভিদ থেকে তৈরি হয়েছে। তাহলে স্পোরোফাইট উদ্ভিদ থেকে সৃষ্ট স্পোর গ্যামেটোফাইটের প্রথম কোষ। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন এখানে কিছু লেখা কমাই ফেলি, তাহলে আমাদের বাকি আলোচনা করতে সহজ হবে। এগুলো আমার দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নেই। তাহলে আমার অজনজনন আমরা পড়ে ফেলছি, যেটা এখন গ্যামেটোফাইট স্পোরোফাইটে চলে, সরি আমরা যখন আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়ামে চলে আসছি। কোনটা? আর বলতেছি আর্কিগোনিয়াম গঠন নিয়ে আলাদা করে কথা বলবো। কেমন? তাহলে আর্কিগোনিয়াম, তাহলে এখন আমরা আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আর্কিগোনিয়াম নিয়ে কথা বলি। না, শুধু উপর অংশে। হ্যাঁ, আর্কিগোনিয়াম সবসময় এই অগ্রস্থ খাঁজের চারপাশে থাকবে। কেমন? সারা শরীর ব্যাপী থাকতে পারবে না সে, কারণ নিচের অংশে থাকে হচ্ছে অ্যান্থেরিডিয়াম, অর্থাৎ ছেলেদের জন্য আলাদা জায়গা, মেয়েদের জন্য আলাদা জায়গা। ঠিক আছে? ছেলেদের জন্য বন জঙ্গলে রাখছে, মেয়েদেরকে সুন্দর উপরে ভালো জায়গায় রাখছে। কথা বলছো? দুনিয়ায়
দুনিয়ায় সব জায়গায় বৈষম্য। হ্যাঁ, খাদের সাথে কিছে? না না না, সে তো খাবার নিয়ে সব কোষকে দিয়ে দিবে, খাবার সব জায়গায় সমান ভাবে যাবে। কেমন দেখো পোলাপান গুলো বন জঙ্গলের ভিতরে ঢুকায় রাখছে, হ্যাঁ রাইজের ভিতরে ঢুকায় রাখছে, আর এদেরকে সুন্দর করে সাজায় রাখছে এখানে। কেমন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আর্কিওনিয়ামের গঠনটা দেখো। আর্কিওনিয়ামের গঠনটা হচ্ছে, এদের স্ট্রাকচারটা হচ্ছে ফ্লাক্সের মতন। এদের স্ট্রাকচারটা হচ্ছে কিসের মতন? ফ্লাক্সের মতন। এই যে ফ্লাক্স, কেমন? এই ফ্লাক্সের মতন। ফ্লাক্সের নিচের অংশটা এটা হচ্ছে উদর, ঠিক না? স্ফীত অংশ, এটাকে আমরা উদর বলতেছি, উদর বা স্ফীত অংশ। ওকে, এই স্ফীত অংশ, ঠিক আছে, স্ফীত অংশ বলতেছে এটাকে। এই স্ফীত অংশটার এই স্ফীত অংশের মধ্যেই মূলত কে থাকে? ডিম্বাণু থাকে। এইটা হচ্ছে ডিম্বাণু। এখন এই ডিম্বাণু যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে কি দিতে হয়? নিরাপত্তা দিতে হয়। কেমন? কারা নিরাপত্তা দিবে? এই যে এই ছিদ্রপথটা, এই রাস্তাটা বন্ধ থাকে তখন। ডিম্বাণু উৎপন্ন কখন হয় বলতে, যখন অনুকূল পরিবেশ পাবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে তার ডেভেলপমেন্ট হতে যতদিন সময় লাগে আর কি। এবং অ্যান্থেরিডিয়াম আর্কিওনিয়াম একই সাথে উৎপন্ন হয়, কারণ নিষেক, তারা একই দেহের মধ্যে নিষেক করে, ঠিক আছে? তাহলে হচ্ছে উভলিঙ্গ বা সহবাসী আর কি, ঠিক আছে? তাহলে ডিম্বাণু, এটাকে আমরা ডিম্বাণু বলছি। ডিম্বাণু ঠিক উপরে, ডিম্বাণু ঠিক উপরে এখানে একটা কোষ থাকে, ডিম্বাণু ঠিক উপরে, অর্থাৎ এই উদরীয় অংশের ঠিক মানে প্রথম দিকে আর কি। এটাকে আমরা বলতেছি কি? উদরীয় নালিকা কোষ। উদরীয় নালিকা কোষ, উদরীয় নালিকা কোষ। এই অংশটার নাম কি বলছিলাম আমরা? গ্রীবা বলছিলাম, ঘাড়, ঠিক না? ঘাড়, গ্রীবা। এই গ্রীবা অংশের মধ্যে আবার কয়েকটা কোষ থাকে, এই কয়েকটা কোষ এখানে থাকে। তাই গ্রীবা অংশের আবার কয়েকটা কোষ থাকে। এই কোষগুলোকে আমরা কি বলবো? গ্রীবা, এগুলো গ্রীবা নালী কোষ, ঠিক না? গ্রীবা নালিকা কোষ, গ্রীবা নালিকা কোষ, গ্রীবা নালিকা কোষ। তাহলে আর্কিওনিয়ামের গঠনটা আমরা কি পেলাম? তাহলে গ্রীবা অংশ, উদর অংশ। গ্রীবা অংশে উপরের দিক থেকে গ্রীবা নালিকা কোষ থাকে। তাহলে কোষ থাকলে এটা রাস্তা বন্ধ না? রাস্তা বন্ধ। আচ্ছা, এর ঠিক পরের কোষটা হচ্ছে উদরীয় নালিকা কোষ। এরপর হচ্ছে উদরের মধ্যে কে অবস্থান করে? ডিম্বাণু অবস্থান করে। এটা হচ্ছে গিয়ে আর্কিওনিয়ামের গঠন। তাহলে এই টোটাল জিনিসটা দেখতে কিসের মতন? ফ্লাক্সের মতন, ফ্লাক্সের মতন। যার নিচের অংশটা স্ফীত, উপরের অংশটা সরু, সরু অংশকে আমরা গ্রীবা বলি, স্ফীত অংশটাকে উদর বলি। উদর অংশে ডিম্বাণু থাকে, তার ঠিক উপরের কোষটাকে উদরীয় নালিকা কোষ বলি, তার উপরের গ্রীবা অংশের কোষগুলোকে আমরা গ্রীবা নালিকা কোষ বলি। ওকে, কোনটা? চারপাশে আছে, চারপাশে এই যে সারাউন্ডেড কোষগুলা, ঠিক আছে? এগুলো সবগুলা বন্ধা, এগুলো সবগুলা বন্ধা, এইগুলা সব বন্ধা। উদরীয় কোষ তো সবগুলা বন্ধা, এগুলোর কোনো মানে জননে কোনো অংশগ্রহণ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে এইভাবে রাখি, এখানে আরো কিছু কথা আছে। তারপর আমরা আর কে বাকি থাকলো? তাহলে ডিম্বাণু না পাইছি? না না, আসবে আসবে, এখনো শেষ হয় নাই, এখানে কথা আছে, এখানে কথা আছে। এখন অ্যান্থেরিডিয়ামের গঠনটা দেখি, কেমন? আমরা দুইটা একসাথে পড়ার জন্য এটা এই কথাটা রেখে দিয়েছি আর কি, কেমন? তাহলে অ্যান্থেরিডিয়ামটা একটু দেখি। অ্যান্থেরিডিয়াম কিরকম? অ্যান্থেরিডিয়ামটাও দেখতে অনেকটা গোলাকৃতির, কেমন? অনেকটা গোলাকৃতির বা ডিম্বাকৃতির, যাই বলো না কেন, ঠিক আছে? এই অংশটা এরকম থাকে। তাহলে অ্যান্থেরিডিয়ামের কি থাকে? প্রথমে থাকে হচ্ছে আবরণ থাকে, ওকে?
এই যে এদিকে এদিকে প্রথমে একটু খেয়াল করি, তার উপরের দিকে একটা ঢাকনা থাকে। আগে উপরের আর নিচের অংশটা বলে ফেলি, তাহলে আমাদের সহজ হবে। একদম উপরের দিকে একটা ঢাকনা থাকে, এই যে উপরে একটা ঢাকনা থাকে, এটার নাম কি বললাম? ঢাকনা কোষ। কতটি? একটি। একটা ঢাকনা কোষ, একটা ঢাকনা কোষ আছে, ঠিক আছে। নিচের দিকে একটা বলয় কোষ থাকে, নিচের দিকে থাকে বলয় কোষ, ঠিক আছে। ওকে, তাহলে গোড়ার দিকে থাকে বলয় কোষ, উপর দিকে থাকে ঢাকনা কোষ। আর তাহলে এই অংশটা ফাঁকা না, এই ফাঁকা অংশে থাকে হচ্ছে আবরণী কোষ বা আবরণ। এই আবরণ তৈরি করার জন্য আবরণী কোষ থাকে। কয়টা কোষ? কয়টা কোষ থাকে আবরণ তৈরি করার জন্য? 3টা কোষ থাকে। তাহলে আবরণী কোষ কয়টা? 3টা। কথা কি বুঝাতে পারছি? উপরে একটা ঢাকনা, নিচে একটা বলয়, ঢাকনা কোষ বলয় কোষ, আর চারদিকে আবরণ থাকে। আবরণ তৈরি করে কয়টা কোষ মিলে? 3টা কোষ। এই কোষগুলোর নাম কি? আবরণী কোষ, ঠিক আছে। তাহলে 3টি আবরণী কোষ মিলে আবরণ তৈরি করছে। উপরের দিকে থাকে ঢাকনা কোষ, নিচের দিকে থাকে বলয় কোষ, ঠিক আছে। হ্যাঁ, লেয়ার 3টা মিলে পুরো লেয়ার তৈরি করছে। 3টা কোষ মিলে পুরোটা লেয়ার তৈরি করছে। না, একটা কোষ কেন বলছি? 3টা কোষ মিলে পুরোটাকে কভার করে আবরণী কোষ। 3টা মিলে আবরণ তৈরি করছে পাশাপাশি থেকে, পাশাপাশি স্তর, এক স্তর এক স্তর পাশাপাশি থেকে তৈরি করছে, পাশাপাশি, একটার উপর একটা না, একটার উপর একটা না। এই যে মাঝখানে তাহলে কি আছে? ফুটবল না, ফুটবল, তার মাঝখানে কি আছে? তাহলে অনেকগুলা কোষ থাকবে যেখানে শুক্রাণু উৎপন্ন হবে। এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম হচ্ছে কি? অ্যান্ড্রোসাইট। অ্যান্ড্রোসাইট, এই কোষগুলোর নাম হচ্ছে অ্যান্ড্রোসাইট, বা বাংলায় বললে এটার নাম কি হবে? শুক্রাণু মাতৃকোষ হবে, তাই না? এর নাম হবে শুক্রাণু মাতৃকোষ। শুক্রাণু মাতৃকোষ। তাহলে শুক্রাণু মাতৃকোষ, এই শুক্রাণু মাতৃকোষগুলা বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি করবে। কেমন বিভাজন হবে? কেমন বিভাজন হবে? মাইটোসিস বিভাজন হবে। এখান থেকে বিভাজিত হয়ে কি তৈরি করতেছে? শুক্রাণু তৈরি করতেছে। তাহলে হ্যাপ্লয়েড কোষ থেকেই হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা হ্যাপ্লয়েড ডিম্বাণু পেয়ে গেলাম, হ্যাপ্লয়েড শুক্রাণু পেয়ে গেলাম। এখন এই না, মিউসিস হবে না, হ্যাঁ মাইটোসিস হবে, সব মাইটোসিস হবে। তাহলে এই যে এখানে গ্যামেটোফাইটিক উদ্ভিদে সব মাইটোসিস, কোনো মিউসিস নাই। এই শুক্রাণুটা দেখতে কিরকম? বহু ফ্লাজেলা বিশিষ্ট, একটু পেঁচানো থাকে আর কি, কেমন? বহু ফ্লাজেলা বিশিষ্ট। এখন যেহেতু ফ্লাজেলা আছে, তাহলে সে কি করবে? সাঁতার কাটবে। কোথায় সাঁতার কাটবে? যখন এই থ্যালাসের গায়ে শিশির জন্মাবে, শিশির পড়বে, হালকা পানি ড্রপলেট থাকবে, এখান থেকে সাঁতার কেটে সে কোথায় চলে যাবে? সাঁতার কেটে আর্কিগোনিয়ামের কাছে চলে যাবে। এখন আর্কিগোনিয়ামে তো দরজা জানলা সব বন্ধ, ঠিক না? এখন দরজা জানলা ওপেন করতে হবে। এখন ওপেন করার জন্য কি করবে? এই যে এই কোষগুলা ডিজলভ হয়ে যাবে। এই যে ডিজলভ হয়ে যাবে, এগুলা ডিজলভ হয়ে গেছে। ওকে, ডিজলভ হয়ে গেছে মানে গলে গেছে, ঠিক আছে। যখন আর্কিগোনিয়াম ম্যাচিউর হবে, পূর্ণাঙ্গ হবে, তখন এই কোষগুলো বিগলিত হয়ে যাবে, গলে যাবে। গলে গিয়ে কি উৎপন্ন করবে? মিউসিলেস উৎপন্ন করবে। মিউসিলেসের কাজ কি? পিচ্ছিল করা। হ্যাঁ, তাহলে মিউসিলেস জাতীয় পদার্থ উৎপন্ন করবে, ঠিক আছে। এখন মিউসিলেস পদার্থ উৎপন্ন করছে, কিন্তু তাহলে যাওয়ার পথটা না ইজি করছে, কিন্তু শুক্রাণু যে এইদিকেই যাবে তাকে ডিরেকশন পাইতে হবে না? ডিরেকশনের জন্য সেখানে একটা অ্যাসিড উৎপন্ন করবে। অ্যাসিডের নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে।
তাহলে ম্যালিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এই ম্যালিক অ্যাসিডটাই শুক্রাণুকে কি করে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তাহলে ম্যালিক অ্যাসিডের দিকে তাহলে সে এদিকে আসতে থাকবে, এসে তাহলে মিউসিলাস আছে তার প্রাচীরের মধ্যে, এসে এখানে এসে ডিম্বাণুকে নিষিক্ত করবে। ঠিক আছে, তাহলে ডিম্বাণু এখানে আসলো, ডিম্বাণুর কাছে শুক্রাণু আসলো, এখন নিষিক্ত হওয়ার পরে এই কোষটা কিসে পরিণত হবে? জাইগোটে পরিণত হবে। তাহলে নিষেকের পরবর্তী যে কোষটা তৈরি হবে এটার নাম হচ্ছে জাইগোট, কিন্তু এটা আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে ওস্পোর। জাইগোট বা ওস্পোর। এটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এটা ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড। কথা বুঝতে পারছি? হ্যাঁ, নিয়ে যাব। তাহলে ওস্পোর, এখন জাইগোট আর ওস্পোরের মধ্যে কোনো পার্থক্য আছে? এই জাইগোট আর ওস্পোরের কোনো পার্থক্য আছে? আসলে তেমন বিশেষ কোনো পার্থক্য নাই, সামান্য একটা পার্থক্য আছে। সেই সামান্য পার্থক্য হচ্ছে ওস্পোরের চারদিকে প্রাচীরটা একটু পুরু থাকে, কেমন? জাইগোটের প্রাচীর একটু পাতলা থাকে। তো দুইটি আসলে জাইগোট, কিন্তু ওস্পোর বলা হয় কেন? ওই জাইগোটের প্রাচীরটা কি থাকে, একটু পুরু প্রাচীর দ্বারা আবৃত থাকে, এই জন্য আমরা ওস্পোর বলতেছি। তাহলে ওস্পোর মানে জাইগোট। তাহলে জাইগোট বিভাজিত হয়ে কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয় না, বহুকোষীর অবস্থায় পরিণত হয়। তাহলে সে ক্রমাগত বিভাজিত হতে থাকবে, বিভাজিত হতে হতে সে কিসে পরিণত হবে? বিভাজিত হতে হতে এই যে স্পোরোফাইটিক উদ্ভিদে পরিণত হবে। কোনটা? মানে এখানে থাকা অবস্থায় হবে কিনা? হ্যাঁ, এখানে থাকা অবস্থায় হবে। এবং এখানে যখন দেখো ওস্পোরটা যখন বিভাজিত হয়ে মূল পাতা তৈরি করবে, তখন প্রোথেলাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে শুকায় যাবে। কথা বুঝতে পারছি? আস্তে আস্তে শুকায় যাবে। প্রোথেলাস তখন আর কাজ নাই, প্রোথেলাস তখন শুকিয়ে যাবে, মারা যাবে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম কে বড় হতে থাকবে? স্পোরোফাইটিক উদ্ভিদটা বড় হতে থাকবে। তাহলে স্পোরোফাইট কার কাছ থেকে উৎপন্ন হয়েছে? না, কোন কোষ থেকে উৎপন্ন হয়েছে? কোন কোষ থেকে? ওস্পোর থেকে, ওস্পোর থেকে বা জাইগোট থেকে, ঠিক না? ওস্পোর। তাহলে স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? ওস্পোর বলবো, কেমন? ওস্পোর বলবো, জাইগোট বলবো না, ওস্পোর বলবো। হ্যাঁ, না জাইগোটটাও জানতে হবে, পরে তো বলবো যে এটা আবার কি জিনিস, ঠিক না? দুইটা একই জিনিস, তো আমরা ওস্পোর বলবো। তাহলে দেখো গ্যামেটোফাইটের প্রথম কোষ কে ছিল? স্পোর। স্পোরোফাইটের প্রথম কোষ ওস্পোর, খালি একটা উ লাগাই দেব, উ, ঠিক আছে? তাহলে ওস্পোর হয়ে গেছে। হ্যাঁ, না একটা গ্যামেটোফাইট একটা স্পোরোফাইট কেন হবে? এর অনেকগুলো, আর কি অনেকগুলো স্পোর উৎপন্ন হয়েছে না? হ্যাঁ, যতটা আর্কিওগোনিয়াম আছে, যতটা নিষিক্ত হবে ততটা এখানে কি উৎপন্ন হবে? স্পোর উৎপন্ন হবে, ততটা স্পোরোফাইট উৎপন্ন হবে, অর্থাৎ টেরিস উৎপন্ন হবে। প্রোথেলাসটা নষ্ট হয়ে যাবে, বাইরের প্রোথেলাস অংশটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, প্রোথেলাসটা নষ্ট হয়ে যাবে, কিন্তু স্পোরটা থেকে যাবে। আমরা দেখি না শিম গাছ, দেখি না শিমের একবার ফল দিয়ে সে মারা যায়, কিন্তু বীজটা তো থেকে যায়, বীজটা আবার অঙ্কুরিত হতে পারবে না। তাহলে একটা গাছে কয়টা বীজ পাওয়া গেল? অসংখ্য বীজ পাওয়া গেছে না? তুমি শিম না ওঠাইলে প্রতিটা প্রায় অধিকাংশ বীজ থেকে একটা একটা করে চারা গাছ উৎপন্ন হবে না? ওই রকম আর কি। অর্থাৎ এখান থেকে এই যে ওস্পোর উৎপন্ন হয়েছে এবং সে নিজে মারা গেছে, এবং প্রতিটা ওস্পোর আবার জার্মিনেট হয়ে, অঙ্কুরিত হয়ে, বিভাজিত হয়ে স্পোরোফাইট উৎপন্ন করবে। বলো। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তারা যে গলে গেছে না, ভেঙে গেছে না, ওখান থেকেই তৈরি হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন কিছু ব্যাপার আমরা একটু খেয়াল করি। দেখো, তাদের যৌনক্রম নিয়ে একটু আমরা কথা বলবো, যৌনক্রম নিয়ে, তাদের যৌনক্রম নিয়ে কথা বলবো। যৌনক্রম কাদেরকে বলি আমরা? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক যে আবর্তন, সেটাকে আমরা যৌনক্রম বলি, সেটাকে আমরা যৌনক্রম বলি। এখন এখানে একটু দেখো,
এখানে এখানে হ্যাপ্লয়েড দশা কোনটা? হ্যাপ্লয়েড দশা কোনটা? হ্যাঁ, প্রোথেলাসটা। এটা হ্যাপ্লয়েড, ঠিক আছে, এটা ডিপ্লয়েড। এখন দেখো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড একই সাথে আবর্তিত হওয়াকে আমরা কি বলি? যৌনক্রম বলি। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, এটাকে আমরা যৌনক্রম বলি। কিন্তু এদের যৌনক্রমটা একটু ডিফারেন্ট ধরনের। কেন? তাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আলাদা আলাদা উদ্ভিদ তৈরি করছে, কিন্তু এরকম আলাদা উদ্ভিদ আমরা অন্য কোথাও পাই নাই। কিন্তু পাইছি? এখনো পাই নাই। তাহলে এদের দেহ স্পোরোফাইটিক দেহ আলাদা, এদের গ্যামেটোফাইটিক দেহ আলাদা। তাহলে দেহকে আমরা কি বলি? সোমা বলি, ঠিক আছে, কিন্তু দেহ সংক্রান্ত পড়ালেখাকে আমরা কি বলি? মরফোলজি বলি। দেহ সংক্রান্ত পড়ালেখাকে, বিজ্ঞানকে আমরা মরফোলজি বলি। তাহলে দুইটা ভিন্ন ধরনের মরফোলজি পাওয়া গেছে এখানে, এই জন্য ভিন্ন ধরনের মরফোলজি, এটা একটা মরফোলজি, এটা একটা মরফোলজি। এই জন্য তাদের যৌনক্রমকে আমরা হ্যাটারো মানে ভিন্ন ধরনের, মরফিক মানে দেহ যৌনক্রম বলবো। তাহলে হ্যাটারোমরফিক যৌনক্রম কাকে বলবো? হ্যাটারোমরফিক যৌনক্রম হচ্ছে গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক উভয় পর্যায়ে ভিন্ন প্রকৃতির এবং স্বতন্ত্র, আলাদা আলাদা না, দুইটা, এটা দেখতে একরকম, এটা দেখতে আরেক রকম, এটাও স্বতন্ত্র, এটাও স্বতন্ত্র। কেমন? তাহলে যৌনক্রমে যদি এই ধরনের ভিন্ন দেহ এবং স্বতন্ত্র উদ্ভিদ পাওয়া যায়, তখন এমন ধরনের যৌনক্রমকে আমরা হ্যাটারোমরফিক যৌনক্রম বলবো। হ্যাঁ, সাইকাসে কিভাবে? হ্যাটার স্পোরাস পড়ছ না? আচ্ছা, এটা দেখতেছি। আচ্ছা, আগে এটা শেষ করি, এটা শেষ করি, তারপর আসতেছি এটা নিয়ে। আচ্ছা, তাহলে হ্যাটারোমরফিক যৌনক্রমটা দেখছি আমরা, ঠিক আছে, হ্যাটারোমরফিক যৌনক্রম দেখা গেল। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এরকম এরকম ওটা 1 নম্বরে আসবে বা 2 নম্বরে আসবে, তোমার সাইকেল দেখাইতে হবে তখন। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখো, আরেকটা শব্দ আছে দেখো, ডিপ্লোবায়োন্টিক। ডিপ্লোবায়োন্টিক ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম। ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম, ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম কাকে বলি আমরা? হ্যাঁ হ্যাঁ, দুইটাই সমান জীবন চক্রে, তাদের জীবন চক্রে দুইটাই সমান। হ্যাঁ, এই যে স্পোরোফাইটিক দশা, গ্যামেটোফাইটিক দশা দুইটাই সমান সমান, 50-50। অর্থাৎ সে যতদিন বেঁচে ছিল এও ততদিন বেঁচে থাকবে, এরকম যদি হয় তাহলে 50-50 হয়ে গেল না? কিন্তু কেউ বেশি দিন বেঁচে আছে, কেউ কম দিন বেঁচে আছে, তখন সেটাকে আমরা কি বলবো না? তখন সেটা ডিপ্লোবায়োন্টিক বলবো না। তাহলে এই যে টেরিসের জীবন চক্রে গ্যামেটোফাইট কি বেশি দিন বেঁচে থাকে? না, স্পোরোফাইট বেশি দিন বেঁচে থাকে। যদি দুইটাই সমান সমান বেঁচে থাকতো তখন সেটাকে আমরা কি বলবো? ডিপ্লোবায়োন্টিক বলবো। এই ডিপ্লোবায়োন্টিক এর মধ্যে অর্থাৎ ডিপ্লোবায়োন্টিক কাদেরকে বললাম? দুইটাই সমান সমান ধরে বেঁচে ছিল, সমান সমান জীবন চক্রে সমান সমান কি থাকে, মানে কন্ট্রিবিউশন আছে, সমান সমান থাকে। কিন্তু এই ডিপ্লোবায়োন্টিকটা যদি আবার দেহ আলাদা আলাদা হয়, টেরিসের মতন, ডিপ্লোবায়োন্টিক কিন্তু আলাদা আলাদা দেহ আলাদা আলাদা, এই ধরনের ডিপ্লোবায়োন্টিক আমরা হেটারোবায়োন্টিক বায়োন্টিক যৌনক্রম বলি। তাহলে হেটারোবায়োন্টিক যৌনক্রম কি? যে সকল ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম, যেসব ডিপ্লোবায়োন্টিক যৌনক্রমে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট দেখতে ভিন্ন ভিন্ন ধরনের, এই ধরনের যৌনক্রমকে আমরা আবার হেটারোবায়োন্টিক যৌনক্রম বলতে পারি। তাহলে তাদের যৌনক্রমটা আমরা একটু দেখি। তাহলে যদি আমরা বলি
উস্পোর থেকে কি উৎপন্ন হয়েছে? স্পোরোফাইট উৎপন্ন হয়েছে। স্পোরোফাইট থেকে কি উৎপন্ন হয়েছে? সোরাস, স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর, স্পোর অঙ্কুরিত হয়ে গ্যামেটোফাইটিক উদ্ভিদ, গ্যামেটোফাইটিক উদ্ভিদ থেকে আবার উস্পোর, উস্পোর থেকে আবার স্পোরোফাইটিক। তাহলে এই যে চক্রাকারে চলতেছে না, এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে আমরা বলতেছি টেরিসের যৌনক্রম। ঠিক আছে, তাহলে আজকে টুক নাকি?